মালগাড়ির ইঞ্জিনে ভিজিলেন্স কন্ট্রোল ডিভাইস লাগানো থাকে। এই ভিজিলেন্স কন্ট্রোল ডিভাইস ঠিক কিভাবে কাজ করে আপনাদের জানিয়ে রাখতে চাই। গতকাল যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় ভিজিলেন্স কন্ট্রোল ডিভাইস কাজ করেনি। যদি করতো তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। কিন্তু কিভাবে কাজ করে এই ভিজিলেন্স কন্ট্রোল ডিভাইস, আমার সঙ্গে আবির রয়েছে প্রতিনিধি। আবির, বলতে পারবেন আবির কিভাবে কাজ করে এই ডিভাইস? দেখো, মালগাড়িটি যে ইঞ্জিন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল সেই ইঞ্জিনটা অত্যন্ত আধুনিক মানের একটি ইঞ্জিন এবং এই ইঞ্জিনের মধ্যে বিশেষ ব্যবস্থা রাখা হয়। সাধারণত যেটা জানতে পারা যাচ্ছে সেটা হচ্ছে এই ডিভাইস তখনই কাজ করে, তার কারণ হচ্ছে যখন চালক ট্রেনটিকে টেনে নিয়ে যান তখন তার কিছু অপারেশনাল মেথড রয়েছে। সেটি যদি ইঞ্জিনের মধ্যে পরিলক্ষিত না হয় তাহলে সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে ওঠে এবং তারপরেও যদি কোনো ধরনের অপারেশনাল মেথড কাজ না করে তাহলে ইঞ্জিনটি সেখানে দাঁড়িয়ে যায়, ট্রেনটি সেখানে আপনা আপনি দাঁড়িয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি চালক বা সহকারী চালকই মূলত তিনি যদি কোনো কাজই না করে থাকেন, তার মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকতো তাহলে হয় অ্যালার্ম বা এই অ্যালার্টনেসের কারণে হচ্ছে ট্রেন থেমে যেতে পারতো। এক্ষেত্রে দাঁড়িয়ে এই পরীক্ষা করা হচ্ছে ট্রেনের যাবতীয় বিষয়গুলিকে। তো সেখানে ট্রেনের ইঞ্জিনকেও সিসিআরএস এর তরফ থেকে পরীক্ষা করা হচ্ছে এবং ইঞ্জিনে কোনো ধরনের গাফিলতি বা ত্রুটি ছিল কিনা সেটাও তাদের নজরে, সেই কারণে ইঞ্জিন পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি সেক্ষেত্রে একটা কথা কি বলা যায় যে যারা চালক ছিলেন তারা সুস্থ অবস্থায় ছিলেন, যখন যা করণীয় তাই করছিলেন, সেই জন্যই ডিভাইসে কোথাও কোনো রকম কোনো অ্যালার্ম বা কোনো ওয়ার্নিং দেয়নি? প্রথমত হচ্ছে যে যারা চালক হন তাদের মেডিকেল টেস্ট হয় এবং তারপরেই তাদেরকে গাড়ি চালানোর অনুমতি দেওয়া হয়। তো মেডিকেল টেস্টের রিপোর্টের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো অস্বাভাবিকত্ব পাওয়া যায়নি। দ্বিতীয়ত হচ্ছে গাড়ি চালানোর সময় তখন তাদের কোনো শারীরিক অসুস্থতা বোধ করতেই তারা পারেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে নানা রকমের ঘটনা যে ঘটে না এমনটা নয়, কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে প্রথম থেকে যেহেতু রেল বারবার ধরে বলে আসছি যে সিগন্যাল ওভারশুট করে চলে গিয়েছেন হচ্ছে চালক, এই যুক্তিগুলো এগুলোর ক্ষেত্রে কতটা গ্রহণযোগ্য সেটাকে মিলিয়ে দেখতে চাইছে হচ্ছে সিসিআরএস। সেই কারণেই তারা এই সমস্ত কিছু যন্ত্রাংশ খুঁটিনাটি সমস্ত কিছু পরীক্ষা করতে চায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে ইঞ্জিনের প্রসঙ্গ তাদের কাছে উঠে এসেছে। ধন্যবাদ আবির। এই যে ছবি দেখছেন, এটা হলো রাঙাপানির কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে গতকালের দুর্ঘটনার আগে। অর্থাৎ সিগন্যালিং, অটোমেটিক সিগন্যালিং যদি না হয়ে থাকে তাহলে ম্যানুয়ালি সিগন্যালিং, সেই সিগন্যালিং কিভাবে দেওয়া হয়েছে, সেই সিগন্যালিং ঠিকঠাক দেওয়া হয়েছিল কিনা, এই সব কিছুর উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকবে সেই বিষয় বা সেই স্ট্রাকচার, যে স্ট্রাকচারে এটুকু বোঝা যাবে যে দুর্ঘটনা কিভাবে হয়েছিল। তো আমার প্রতিনিধি পার্থপ্রতিম ঘুরে এলেন এই কন্ট্রোল রুম, যে কন্ট্রোল রুমে কিভাবে কাজ হয় দেখে এলেন। যে কন্ট্রোল রুম থেকেই গতকাল সিগন্যাল দেওয়া হয়েছিল, সেই সিগন্যাল কতটা কার্যকরী হয়েছিল সেই সব কিছু এবার তদন্ত সাপেক্ষ। এই মুহূর্তে আমরা রয়েছি রাঙাপানি স্টেশনে, স্টেশন মাস্টার রুমে, যেখান থেকে পুরো বিষয়টি কন্ট্রোল করা হয়। এই যে অটোমেটিক সিগন্যাল সিস্টেম এখান থেকে কিন্তু অপারেট করা হয়, ম্যানুয়াল পদ্ধতিও কিন্তু এখান থেকেই করা হয়। অটোমেটিক সিগন্যাল সিস্টেম ফেলিওর ছিল, সেক্ষেত্রে ম্যানুয়াল সিস্টেম কাজ করা হয়েছিল, কিন্তু কোথায় সেই গাফিলতি সেই বিষয়ে এখন তদন্ত সাপেক্ষ। যদিও এই নিয়ে এখনই মুখ খুলতে নারাজ রেলের আধিকারিকরা। গতকাল যদিও এই মুহূর্তে যা আমরা জানতে পারছি যে মালগাড়ির যে চালক, সেই চালককেই কিন্তু দায়ী করা হয়েছে রেলের পক্ষ থেকে। কিন্তু একটা তদন্ত শুরু হওয়ার আগে কীভাবে চালককে দায়ী করা হলো তা নিয়ে অবশ্যই উঠছে প্রশ্ন। এর পেছনে দায়ীকে এখনও গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ। এবং সিআরএস ঘটনাস্থলে আজকে যখন এসেছিলেন তিনিও এসে একই কথা জানিয়ে গেছেন আমাদের। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, রাঙাপানি স্টেশন, শিলিগুড়ি। রাঙাপানির এই কন্ট্রোল রুমে লুকিয়ে রয়েছে রহস্য, যে রহস্য উদ্ঘাটন করতে পারলে জানা যাবে এই ঘটনা ঘটলো কি করে। যে ঘটনায় 10 জনের মৃত্যু তো হয়েছে, আজ সকালে আরও একটা মৃত্যুর খবর পাওয়া গেল, এক 6 বছরের শিশু। এই শিশুর মা বাবা তারাও হাসপাতালে ভর্তি রয়েছেন, তারাও আহত, জখম হয়েছেন তারাও। উত্তরবঙ্গ মেডিকেলে 6 বছরের স্নেহা মণ্ডলের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত হাসপাতালে 36 জন ভর্তি রয়েছেন।
এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। তো এই মৃত্যু, জন্ম সবকিছুই কোথাও যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা। আসলে যদি কারো মৃত্যু আর মৃত্যু ঠিক দুজন পাশাপাশি ছিলেন, একটা ছবি দেখাই বরং আপনাদের, দুজন পাশাপাশি সহযাত্রী, দুই বন্ধু, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে আর একজন বেঁচে গিয়েছেন। একেই বোধহয় বলে বরাত জোরে বেঁচে যাওয়া। কিভাবে বেঁচে গিয়েছেন জানেন? শুভজিৎ মালির সঙ্গে ছিলেন সূর্যশেখর পান্ডা। এই দুজন ফিরছিলেন। শুভজিৎ মালির মেয়ের জন্মদিন থাকায় আবদার করেছিলেন ফেরার, অথচ তার কিন্তু একদিন পরে ফেরার কথা। আর তার সঙ্গেই ফিরছিলেন সূর্যশেখর পান্ডা। সেদিন শুভজিৎ জেনারেল কম্পার্টমেন্টে থেকে গিয়েছিলেন, জেনারেল বগিতে, কিন্তু সূর্যশেখর অন্য বগিতে চলে যান। কিভাবে না, তিনি বাথরুমে যেতে চাইছিলেন। জেনারেল বগিতে যেহেতু বাথরুম নেই, সূর্যশেখর চলে গেছেন অন্য 3-4টে বগি পার হয়ে বাথরুমে, আর তখনই ঘটে দুর্ঘটনা। ফলে ওই বগিতে যিনি ছিলেন অর্থাৎ শুভজিৎ মারা যান, কিন্তু বরাত জোরে বেঁচে যান সূর্যশেখর। সূর্য এখন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। যারা চেয়ারে বসে আছে, তারা ঠান্ডা এসির মধ্যে আছে, তারা জানে একটা 2 লাখ টাকা দিয়ে দেবো, 5 লাখ টাকা দিয়ে দেবো, কিন্তু 2 লাখ 5 লাখ টাকা একটা প্রাণের চেয়ে তো বড় হতে পারে না। কতবার এইটাকে অ্যাক্সিডেন্ট ভাবে আমরা মেনে নিতে পারবো? তো আমরা চাইছি যে এটা তদন্ত করা হোক, আর ভবিষ্যতে যাতে এরকম না হয় কেন্দ্র সরকার রাজ্য সরকারকে একত্রিত হয়ে জিনিসটা দেখতে হবে। যার পরিবারের যেই প্রাণ সে চলে যায়, তারাই একমাত্র বোঝে যে তারা কি হারিয়েছে। উনি কোন বগিতে ছিলেন? উনি জেনারেল বগিতে ছিলেন। মেয়ে বলেছে, বাবা তুমি আসলেই আমি কেক কাটবো, তো ওই জন্যই দাদা আসছিল, নাহলে দাদার আজকে আসার কথা ছিল। ঠিক একদিন পরে আসার কথা ছিল। মেয়ের আবদারে একদিন আগে ট্রেনে উঠেছিলেন, জেনারেল বগিতে উঠেই বিপত্তি, দুর্ঘটনার কবলে পড়ে ওই বগি মারা যান শুভজিৎ। ঠিক যেমন মারা গিয়েছেন শঙ্কর মোহন দাস, রেলওয়ে মেল সার্ভিসের কর্মী ছিলেন এবং অবসরের পরেও তারপরেও তিনি কাজ করছিলেন। শঙ্কর মোহন, তার দেহ এলো আজ তার বাড়িতে। রেলওয়ে মেল সার্ভিসে কাজ করছিলেন। গতকাল যে কটি বগি দুর্ঘটনায় পড়ে তার মধ্যে একটি RMS বগি, রেলওয়ে মেল সার্ভিসের বগি। আজ তার দেহ ফিরে এলো তার বাড়িতে ফুলবাগানে, এবং সেখানে মেয়র ফিরহাদ হাকিম, মানিকতলা তৃণমূল প্রার্থী শক্তি পান্ডে তারাও যান। সবাই বলছিলেন যে হাসি মুখেই কথা বলতেন শঙ্কর মোহন। 2 বছর আগে অবসর নিয়েছিলেন, কিন্তু ভালো কাজের জন্য তাকে ফের নিয়োগ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিভাবকহীন রেল, তার আলাদা বাজেট নেই, পিএমও থেকে কন্ট্রোল হচ্ছে, কোনো পরিকল্পনা নেই। কত মানুষের প্রাণ গেলে মোদী সরকারের তৃপ্তি হবে? অ্যান্টি কলিউশন ডিভাইস, এটা মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন এটা ইন্ট্রোডিউস করে দিয়েছিলেন, কিন্তু এত বছরে হলো না। এই সরকার 10 বছরে করতে পারলো না। একটা না একটা বাহানা শুরু হয়ে যাবে। কখনো বলবে সিগন্যাল ম্যান নেই। 10 লক্ষ রেলের ভ্যাকেন্সি রয়েছে, 10 লক্ষ। শুধু প্রাইভেটাইজেশন করার চক্করে রিক্রুটমেন্ট করছে না, সব বেচে দেবে। আর সেই বেচে দে তার জন্য মানুষের প্রাণ যাবে। মা কাঁদছে হাওয়াও করে, বৃদ্ধা মা, অনলি আর্নিং মেম্বার অফ দি ফ্যামিলি, সে মারা গেল। তার পুরো সংসারকে কে দেখবে? রেল তো 2 লাখ 5 লাখ টাকা দিয়ে খান্তি হয়ে যাবে, তারপরে সারা বছরটা কেউ আসবে না, কেউ দেখবে না। ওই একজন আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রেলের একটা অফিসারও নেই যে বডিগুলো তুলে দেবে, সেগুলোর ব্যবস্থা করবে, একটা অফিসারও নেই। আমরাই কনভয় করে নিয়ে আসবো, আমরাই করে নিয়ে আসবো। রেলকে দয়া করে, অনেক প্রাণ খেয়েছো, আর তোমায় কিছু করতে হবে না। একটা ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট রেল। এবার ওনাকে যদি ভাবা হয় উনি এধারের না ওধারের, নদীর এপারের না ওপারের, এত ভাবার কি সাধারণ মানুষের জন্য ওনাদের সময় আছে? মানবিকতাটা দিন দিন যেন কিরকম হারিয়ে যাচ্ছে। এক্সটেনশন তাকে দেয় যার পরিপূরক দ্বিতীয় ব্যক্তি তখনও তৈরি হয়নি। এই বাড়িয়ে দেবার কারণে এই মানুষটা ছিলেন। পরিবারটা একেবারে অনাথের মতো হয়ে গেল। ওই কান্না সহ্য করা যায় না। এত বৃদ্ধা মা, একটা ছেলের মৃত্যু মানে তার সঙ্গে সঙ্গে তার মায়েরও মৃত্যু। দেহ চললে কি হলো ভাই? ঘুষখোরের বিউটি গিয়েছিলেন স্বামীর কাছে, কর্মসূত্রে স্বামী শিলিগুড়িতে থাকেন, মাস 3 ছিলেন। ফেরার কথা ছিল তার, এবং তিনি আসলে হলদিবাড়ি এক্সপ্রেসে ফিরতে চেয়েছিলেন। ট্রেন না থাকায়
তিনি ফিরছিলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে, কিন্তু বাড়ি ফেরা হলো না বিউটি। আমরা ওখানে কোনো রকমের কোনো ধরনের সহযোগিতা পাইনি। শুধু আমি বলে না, ওখানে যতজনই মারা গেছিল, যতজনই ওখানে বেরিয়েছে, কোনো রকমের কোনো রেলের আধিকারিক হোক বা হসপিটাল কর্তৃপক্ষ হোক বা কোনো সুপার হোক, কেউ গিয়ে আমাদেরকে কোনো রকমের কোনো সহযোগিতা করে না। সমস্ত কিছু নিজেকেই করতে হয়েছে, নিজেকেই করে আমরা ডেড বডি বার করে নিয়ে এসেছি। রেলের তরফ থেকে করা হয়নি? রেলের তরফ থেকে তো কোনো স্টাফই যায়নি। সরকারি অ্যাম্বুলেন্স নাই, সরকারি অ্যাম্বুলেন্স দেন। কিভাবে দুর্ঘটনা ঘটলো সেই সময় যারা ছিলেন তারা কিছুটা হলেও বলতে পারেন। তাদের মধ্যে একজন চালক, ওই মালগাড়ির চালক যিনি মৃত, কিন্তু মালগাড়ির সহকারী চালক তিনি বেঁচে আছেন। মন্নু কুমার মালগাড়ির সহকারী চালক, তিনি বেঁচে আছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী এই ঘটনার। শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি। গতকালই রেল জানিয়েছিল চালক আর সহকারী চালক গার্ডের মৃত্যু হয়েছে, কিন্তু না, সহকারী চালক তো বেঁচে রয়েছেন। মন্নু কুমার বেঁচে আছেন। মৃত্যু হয়েছে মালগাড়ির চালক এ কুমারের। ड्राइवर साहब के बारे में अभी कुछ पता नहीं चल पा रहा है, समझे। फंसे हुए हैं लोग, वहाँ पे है, लगे हुए हैं। आपकी यहाँ पे वाइफ है? बच्चे उच्चे भी हैं अभी? पूरा नाम मोनू कुमार? बस मोनू कुमार ना। आपका घर का कोई कांटेक्ट नंबर याद नहीं है, मोबाइल नहीं याद। आप चाहते हैं कि आपकी परिवार यहाँ पे आए, आपको देखें? अभी नहीं, कुछ उनको नहीं बताना है अभी ना। অথচ গতকাল রেলওয়ে বোর্ডের সিইও কি জানিয়েছিলেন শুনুন একবার। বলছেন দুই চালকই মৃত। जिस ट्रेन, जो गुड्स ट्रेन थी, उसके ड्राइवर और असिस्टेंट ड्राइवर की भी जान चली गई है, और जो कंचनजंगा के गार्ड थे उनकी भी जान चली गई है। প্রতিনিধি আবির আমার সঙ্গে রয়েছে। আবির, আমাদের মনে রয়েছে গতকাল যখন প্রথম দুর্ঘটনা ঘটে তখন রেল সূত্রে জানা যায় যে চালকের গাফিলতি, চালকের ভুল। পরবর্তীতে রেল জানিয়ে দিল যে দুজন চালক, মালগাড়ির দুজন চালকেরই মৃত্যু হয়েছে। এখন দেখা যাচ্ছে সহকারী চালক তিনি তো বেঁচে রয়েছেন। রেলের কাছে ঠিকঠাক তথ্য থাকে না, নাকি রেল কোথাও কিছু আড়াল করার চেষ্টা করছে বলে মনে হচ্ছে? দেখো, তোমাকে শুরু থেকেই গতকাল বলছি যে রেল গোটা কথাটা নিয়ে অত্যন্ত তাড়াহুড়ো করছে এবং যথাযথ তদন্ত হওয়ার আগে তদন্তের একটা রেজাল্ট তারা তৈরি করে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। এবং গতকাল সেটাই দেখা গেল যে সিইও রেলওয়ে বোর্ড তিনি সেখানে বললেন যে মালগাড়ির চালক, সহকারী চালক এবং কাঞ্চনজঙ্ঘার যে গার্ড, তাদের তিনজনেরই মৃত্যুর ঘটনা ঘটেছে। যদিও যে দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির যিনি সহকারী চালক তিনি শিলিগুড়ির কাছে একটি নার্সিংহোমে এই মুহূর্তে ভর্তি রয়েছেন। উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রেও যেটা জানতে পারা যাচ্ছে যে তার আঘাত যথেষ্ট রয়েছে এবং সেখানে এখনো পর্যন্ত ক্রিটিক্যাল কেয়ারে তার চিকিৎসা চলছে এবং তিনি সুস্থ হয়ে যাওয়ার পর তার সঙ্গে রেল কথা বলবে এবং অবশ্যই এই রেল দুর্ঘটনার তদন্তে সিসিআরএস এর কাছে অন্যতম প্রধান সাক্ষীও হতে চলেছেন তিনি। তার কারণ কি ঘটনা ঘটেছিল রাঙাপানি স্টেশন ছাড়ার পরে, চালক কি অবস্থাতে ছিলেন এবং তাদের কাছে যে নথি ছিল, পেপার লাইন ক্লিয়ারেন্স টিকিট ছিল, সেই নিয়ে তারা যখন ট্রেন চালাচ্ছিলেন তখন কি পরিলক্ষিত হয়েছিল, যাবতীয় উত্তরই পাওয়া যাবে হচ্ছে এই সহকারী চালকের কাছ থেকে। ঠিক তাই, তিনিই তো বলতে পারবেন যে ঠিক কি ঘটনা ঘটেছিল, কিন্তু তার সঙ্গে কথা বলার আগেই জানিয়ে দেওয়া হলো তিনি মৃত, জানিয়ে দেওয়া হলো চালকের গাফিলতি। কোনো কিছু আড়াল করা হচ্ছে তাহলে? রেলের যে টেকনোলজি, যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, সেই প্রযুক্তির গাফিলতি ঢাকার জন্যই কি বলা হচ্ছে যে দুই চালক মৃত? প্রশ্ন তো উঠবেই। সহকারী চালক কিন্তু বেঁচে রয়েছেন। কি বলছেন ঘটনা সম্পর্কে শুনুন। ड्राइवर साहब के बारे में अभी कुछ पता नहीं चल पा रहा है, समझे। फंसे हुए हैं लोग, वहाँ पे है, लगे हुए हैं। आपकी यहाँ पे वाइफ है? बच्चे उच्चे भी हैं अभी? पूरा नाम मोनू कुमार? बस मोनू कुमार ना। आपका घर का कोई कांटेक्ट नंबर याद नहीं है, मोबाइल नहीं याद। आप चाहते हैं कि आपकी परिवार यहाँ पे आए, आपको देखें? अभी नहीं, कुछ उनको
नहीं बताना है अभी ना। परेशान है।